নমস্কার আপনাদের সবার সঙ্গে আমি মৌ আজ একদম অন্যরকম একটা সন্ধ্যের কথা নিয়ে এসেছি। আজ 14ই মার্চ 2021। এমনই এক 14ই মার্চে আমার বাবা অভিনেতা জীবন গুহ জন্মগ্রহণ করেছিলেন। আমি জানি যে সবার কাছেই তার বাবা কিংবা মা পরম শ্রদ্ধার, তবে এটা আমি জানি না যে কারা বা কতজন মানুষ তার বাবা বা মায়ের জন্মদিনের দিন ভাবতে পারেন তাদের জন্মদিন করবার কথা। কিন্তু আমরা ছোটবেলা থেকেই বাবার যতদিন আর কি জাগতিকভাবে আমাদের সঙ্গে ছিলেন, আমরা কিন্তু এই 14ই মার্চ দিনটাকে আমাদের মতন করে পালন করতাম। বাবা চলে গেলেন, দেখতে দেখতে 3টে বছর পেরিয়ে গেল, 4টে বছরের দিকে পদার্পণ করছি। কিন্তু তবুও এই 14ই মার্চ আসলেই আমাদের পরিবারে পারিবারিকভাবে একটা ভালো লাগা সবার সঙ্গে শেয়ার করার ইচ্ছে হয়। কেননা যে মানুষটির জন্য আমাদের পৃথিবীতে আসা, পৃথিবীতে থাকা, নিরাপত্তার একটা বলয়ের মধ্যে আমাদের বেড়ে ওঠা, সবটাই আমার বাবার জন্যে। তো বাবাকে ঘিরে এই একটি দিন আমরা একটু অন্যরকমভাবেই স্মরণ করি। বাবা 2017-তে আমাদের ছেড়ে চলে গেছেন সেপ্টেম্বর মাসে। তারপর থেকে 2018 থেকে আমরা কিন্তু এই গ্লোব টিভির পর্দায় চেষ্টা করি আপনাদের কাছে পৌঁছে যাওয়ার বাবার এই বিশেষ জন্মদিনটিতে। বাবা যদি জাগতিকভাবে থাকতেন আজ তবে তার 83 বছর বয়স হতো। বয়সটার থেকেও বেশি যেটা আমাদের সঙ্গে নাড়া দেয় সেটা হচ্ছে বাবার উপস্থিতি। চলে যাওয়ার পরও মানুষে এমনভাবে উপস্থিত থাকে তার অস্তিত্ব নিয়ে, সেটা কিন্তু আমার জানা নেই। কিন্তু আমরা সবাই, আমরা যারা ফিল করি বাবাকে, তারা কিন্তু আজ পর্যন্ত ফিল করি যে বাবা আমাদের সঙ্গেই আছেন। তাই সবসময় বাবার কথা বলতে গেলে কখনোই মনে হয় না যে বাবা কোথাও একেবারের জন্য কোথাও চলে গেছেন আর কোনো দিন তাকে দেখতে পাবো না। মনে হয় এই তো কোথাও শুটিংয়ে বোধহয় বাইরে গেছেন, আবার কিছুদিন মধ্যে ফিরে আসবে। আমাদের ভাই বোনদের এইরকমই ভাবনা চিন্তাগুলো। বাবার একটা কবিতা খুব মনে পড়ছে। বাবা যেহেতু লিখতেন, বহুবার সে কথা আপনাদের বলেছি। বাবা বলেছেন তার কবিতায় যে বহু মানুষের আনাগোনা, সবাইকে তো মনে রাখে না পৃথিবী, এমন কি তার যে বংশধরেরা, তার যে নিকট আত্মীয়রা, তাদের কাছেও অনেক সময় তারা ফিকে হয়ে যায়, তাদের স্মৃতি ফিকে হয়ে যায়। কিন্তু তারই মাঝে কেউ কেউ থাকে যারা এই রকমভাবে রয়ে যায় সারা জীবন। বাবা তেমনই একটি কবিতার কয়েকটা লাইন বাবারই লেখা একটু বলবো, আমাদের স্মৃতির সঙ্গে আমাদের ভাবনার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। এইভাবে হাজারো জীবন আসে আর যায়, মহাকাশে ধায়, ইতিহাস ফিরে না তাকায়, তবু তারই মাঝে এরা কেউ হৃদয়েতে তোলে ঢেউ, অবিরত স্মৃতিকে কাঁপায়। কিছু মানুষ ঠিক এভাবেই তার উপস্থিতি দিয়ে, সে সাথে না থাকলেও আমাদের সঙ্গে থাকেন, এই অনুভূতি কিন্তু প্রতিনিয়ত আমাদের কাছে জানান দেয়। আজ জন্মদিনের প্রথম যে তার কথাটি বলবে এবং বাবার একটি কবিতা শোনাবে, তিনি আমাদের খুব কাছের বাবার একমাত্র নাতনি, আমার ভাইজি জিতাশ্রী গুহ। ও খুব ছোট্টবেলা, খুব অল্প সময় বাবাকে পেয়েছে, কিন্তু সেইটুকুর মধ্যেই ওর অনেকটা স্মৃতি জড়িয়ে আছে। সেই কথা একটু বলবে, তার সঙ্গে বাবার লেখা একটি কবিতা। আজ আমার দাদু অর্থাৎ জীবন গুহর 83তম জন্মদিন। আমি দাদুকে দাদা বলেই ডাকতাম। দাদা স্মৃতিচারণ করতে গিয়ে প্রথমেই মনে পড়ে দাদা আমাকে পুচকু বুড়ি বলে ডাকতো। দাদা ছিল বহু প্রতিভার অধিকারী। দাদা একজন ভালো অভিনেতা তো ছিলই, তাছাড়া দাদা খুব ভালো কবিতা লিখতো। দাদা একজন ভালো আবৃত্তিকারও ছিল। ছোটবেলায় দাদার অভিনয় জীবন সম্পর্কে বুঝতাম না, কিন্তু এখন যখন দাদার চলচ্চিত্রের অভিনয়গুলো দেখি তখন সত্যিই মুগ্ধ হয়ে যাই। ছোটবেলায় আমার যখন কোনো শরীর খারাপ হতো তখন দাদা খুব চিন্তিত হয়ে পড়তো। 3 বছর হয়ে গেল দাদা আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমি মনে করি যে দাদা তার কবিতা ও অভিনয়ের মধ্যে দিয়ে
সবসময় আমাদের মধ্যে থাকবে। সব শেষে আমি দাদার একটি কবিতা পড়ে আমার কথা শেষ করতে চাই। পাশাপাশি জীবন গুহ। দুই বন্ধু পাশাপাশি থাকেন একটি গায়ে, এক বন্ধু ফজল মিয়া, অপর হাবুল রায়। দুর্গা পুজোর কদিন বাকি, ফজল রাখেন খোঁজ, হাবুলের ঈদের সময় দাওয়াত থাকে রোজ। বহু বছর দুজন আছেন এমনি পাশাপাশি, একের দুঃখে দুজন দুঃখী, আনন্দেতে হাসি। হঠাৎ এবার অকালেতে মেঘের গুরু গুরু, বিনা মেঘেই বজ্রপাত, দাঙ্গা হলো শুরু। সরল হৃদয় কলুষ হলো সন্দেহেরই বিষে, বদলে যেতে লাগলো মানুষ জানে না সে কিসে। সারা দেশেই দাঙ্গা লাগে হিন্দু মুসলমানে, এ ওর ঘর পুড়িয়ে ফেলে, মারছে কত প্রাণে। সেই গ্রামেও এলো এবার দুই দলেরই দাঙ্গাবাজ, ধোকা দিয়ে লুটপাট আর মানুষ মারা স্বাদের কাজ। হাঁকলে তারা, হিন্দু যারা মনে রেখো শ্রেষ্ঠ জাত, অন্যে বলে মুসলমানই বিশ্ব সেরা, ভুলো মাত। প্রথম দিকে চমকে ছিল ফজল মিয়া, হাবুল রায়, তারপর সব বুঝতে পেরে এগিয়ে গেল দৃঢ় পায়। বললে হেকে, শিগগির ভাগ লুটেরা শয়তানের দল, বিভেদ হানা কঠিন হেতা, বৃথাই তোদের জাতের ছল। বাঁচতে হলে বাঁচবো দুজন, মরতে হলে একসাথে, এক দেশের এক গায়ের মোড়া, সবাই চলি এক পথে। দাঙ্গাবাজরা ঘাবড়ে গিয়ে নামিয়ে মাথা ধীরে ধীরে, মনের দুঃখেই হতাশ হয়ে ডেরায় তাদের চলল ফিরে। জিতাশ্রীর অনুভূতি, আমি ওকে মুনাই ডাকি, মুনাইয়ের অনুভূতি দিয়ে আমরা শুরু করলাম আজ বাবাকে তর্পণ করা জন্মদিনে। তারপরেই আমার দাদা জীবন্ত গুহ বাবার লেখা কবিতা দুটো পড়বে। ওর অনুভবে বাবা তো ছুঁয়ে আছে অন্যভাবে, কিন্তু সেভাবে ও বলতে চায় না কথা। কবিতার মাধ্যমেই, বাবার লেখা কবিতার মাধ্যমেই প্রণাম জানাবে বাবাকে। কল্পবাসী জীবন গুহ। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব সবই আজ কথা কথা, শুধু ক্ষমতার লোভ, শুধু কর্তৃত্ব। ময়দানে লম্বা লম্বা বলি, সাজানো মিছিল আর আশ্বাস, জনগণের ভাগ্যে শুধু শূন্য ছবি। তবু বসে বসে দেখি আকাশ কুসুম, শতেক বজ্রপাতেও ভাঙে না তো ঘুম। গল্প কথা নয়, জীবন গুহ। তস্কর শাসিত এ দেশে ঠগীদের রাজত্ব অবাধ, ন্যায়ের ফলগুধারা রোধে দেখে দেখে অন্যায়ের বাদ। মনুষ্যত্ব কেঁদে মরে নীতিহীন বিচারের কাছে, বিবেক লুটায় পথে চতুর্দিকে ভূত প্রেত নাচে। ত্যাগ ধর্ম দেশত্যাগী আজ বণিকের ধনিকের জয়, পশুবল জাগে মহারবে, দেবত্বের তিলে তিলে ক্ষয়। তবু আজ মাতৃপক্ষে সুধা, আবর্তিয়া ঋতুধারা বয়, এখনো তো দেব শিশু আসে, সত্য এ গল্প কথা নয়। আমাদের পরিবারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রক্তের সম্পর্ক না হওয়া সত্ত্বেও যে মানুষটি, সে হচ্ছে অরিন্দম মুখোপাধ্যায়। অরিন্দমের সঙ্গে বাবার এক অদ্ভুত সখ্যতা ছিল। অরিন্দমকে দেখলেই বাবা, অরিন্দম খুব ঘড়ির সঙ্গে চলতে ভালোবাসে। অরিন্দমকে দেখলেই বাবা বলতেন যে তোমাকে দেখলে আমি ঘড়ি মেলাই, কটা বাজে সেটা তোমাকে দেখলে বুঝি, তোমার যখন আসার কথা ঠিক তুমি তখনই আসো। অরিন্দম সুরে গাইতে পারে, তাই অরিন্দমের একটি নিবেদন বাবার এই জন্মদিনে। তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো। তোমার আঙিনাতে বেড়াই যখন, বেড়াই গে গে বেড়াই যখন, খুশি থাকো তুমি খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো। তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে, তোমার পরশ আমার মাঝে
সুরে সুরে বুকে বাজে, সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছেয়েছে। খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো। ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেশে সারা, চিত্ত বিনায় দাও যে নাড়া। ফিরে ফিরে চিত্ত বিনায় দাও যে নাড়া, গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেশে সারা, চিত্ত বিনায় দাও যে নাড়া। তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো, তোমার আধার তোমার আলো দুই আমারে লাগলো ভালো। আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি বেবে, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো। তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই, গে গে বেড়াই যখন, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো তুমি, খুশি থাকো আমার পানে চেয়েছে, খুশি থাকো। জীবনে চলার পথে বাবার সঙ্গে বহু মানুষের দেখা সাক্ষাৎ। অভিনয় জগতের সঙ্গে বাবার একটা বড় সখ্যতা। উত্তম কুমার আমাদের মহানায়ক থেকে শুরু করে এখনকার হালফিলের যে 3 বছর আগেও যে নায়করা আমাদের জীবনে বা অভিনেতারা আমাদের জীবনের সঙ্গে জড়িত ছিলেন, তারা সবার সঙ্গে বাবার খুব খুব ভালো সম্পর্ক। সে সম্পর্কের কথা তারা অনেকেই আমাদের সঙ্গে শেয়ার করেছেন, যদিও আমরা তাদের কাছে ক্যামেরা নিয়ে পৌঁছতে পারিনি। ছোট্ট মুঠোফোনের মাধ্যমে তারা তাদের কথা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তেমনই একজন মানুষ শুভাশিস মুখোপাধ্যায়, শুভাশিস দা। তার সঙ্গে বাবার সখ্যতা কিভাবে কিভাবে বাবাকে তার চেনা, সেটা একটু শুনে নেব। জীবন কৃষ্ণ গুহ আমাদের জীবনদা, দীর্ঘদিনের সম্পর্ক। জীবনদা আজ আমাদের মধ্যে নেই। এই স্টুডিওতে এলে মাঝে মাঝে তার কথা মনে পড়ে যায়, তার ছবি দেখতে গেলেও মনে পড়ে। এই টেকনিশিয়ান স্টুডিওর এই মাঠটা, আগে এখানে একটা মাঠ ছিল। এই মাঠের মধ্যে বহু দিন বহু সময় আমরা আড্ডা মেরেছি, গল্প করেছি। খুবই স্নেহ করতেন আমাকে, একসঙ্গে ছবি করেছি অনেকগুলো। বাংলা চলচ্চিত্রে জীবনদার অবদান কম নয়, কারণ তিনি তখন সেই সময় উত্তম কুমারের যুগ থেকে অনেক ছবিতে কাজ করছেন। হয়তোবা তার আগে থেকে হতে পারে, আমার ঠিক সেটা জানা নেই। তবে উত্তম কুমারের অনেক ছবিতে দেখেছি জীবনদা আছে। আমাদের সময় জীবনদা আমাদের সঙ্গে কাজ করে গেছেন, অভিনয় করে গেছেন অনেক ছবিতে। স্বপন সাহার বেশ কিছু ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছি। বারবার মনে পড়ে জীবনদার কথা, কারণ মানুষটি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, মিশুকে মানুষ, হাসিখুশি মানুষ। আমাদেরকে খুবই স্নেহ করতেন, ছোটদেরকে ভালোবাসতেন সবাইকে, এবং বন্ধুর মতো সবার সঙ্গে মিশতেন। বাংলা চলচ্চিত্রে জীবন কৃষ্ণ গুহর অবদান বলবার নয়। আমি তার পরিবারকে আমার সমবেদনা জানাই। জীবনদা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বাবাকে
খুঁজে পাওয়া, আমার অভিনেতা বাবাকে খুঁজে পাওয়ার একটা বিশেষ জায়গা হচ্ছে আমার আমার সাংস্কৃতিক জগতের বন্ধুরা। যেহেতু আমি একটু আধটু সংস্কৃতি চর্চা করি, সেজন্য আমার কিছু বন্ধু এমন হয়েছেন যারা নিজেরা বাবার কবিতা পাঠ করার জন্য উৎসাহ দেখিয়েছেন। তারা বলেছেন, হ্যাঁ বাহ, তোমার বাবার কবিতা মৌ আমরা পড়ব। তেমনই একজন মানুষ আমার খুব ভালোবাসার দিদি সোমা কাঞ্জিলাল, সোমাদি, বাবার কবিতা পড়বেন বলে আমার থেকে বেশ কিছু কবিতা চেয়েছেন। কাব্যাঙ্গনের বেশ কিছু ছাত্রছাত্রীও রয়েছে বাবার কবিতা পড়বেন। কিন্তু আজ আমরা এই মুহূর্তে সোমাদির কিছু কথা, সোমা কাঞ্জিলাল সোমাদির কিছু কথা আর কবিতা, বাবার লেখা একটি কবিতা শুনে নেব। জন্মদিন আসে বারে বারে মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন, আলোকিত পুলকিত প্রাতের মতন। একদম তাই, যতই বয়স বাড়ুক তবুও যেন জন্মের সেই প্রথম মুহূর্ত, প্রথম ক্ষণটি বারবার ঘুরে ফিরে আসে। এক্ষেত্রেও যেন তার ব্যতিক্রম নয়। কবি জীবন গুহ খুব বিখ্যাত একজন অভিনেতা। শুধু সিনেমা নয়, সিনেমা, নাটক, বিভিন্ন টিভি সিরিয়ালেও প্রচুর কাজ করেছেন। ঠিক পাশাপাশি তার লেখাটিও এত অনবদ্য। আজকে তিনি সশরীরে নেই আমাদের সকলের মাঝে, কিন্তু রয়েছেন তার সমস্ত কর্মকৃতিত্বের মধ্যে দিয়ে। একেই বোধহয় বলে মরে গিয়েও বেঁচে থাকা, মানুষের মতো মানুষ হয়ে কিছু কর্মের মধ্যে দিয়ে সভ্যতার সঙ্গে সঙ্গে চিরদিন যেন সজীব হয়ে থাকা। কবি জীবন গুহ ঠিক সেরকমই একজন মানুষ। আর তার যোগ্য উত্তরসূরি আমি বলবই মৌ গুহ। মৌ ভীষণ গুণী মানুষ, গুণী মেয়ে, শিক্ষকতার পাশাপাশি এত সুন্দর সঞ্চালনা বা আবৃত্তি করে। আজকে আমরা কাব্যাঙ্গনের সমস্ত শিল্পী বন্ধুরা এসেছি কবি জীবন গুহের জন্মদিনের এই অনুষ্ঠানটি উদযাপন করার জন্য। সত্যি আমাদের ভীষণ ভালো লাগছে যে সুকুমার রায় যেমন আমরা পড়েছি, যেন মনে হয় সুকুমার রায় ছোটবেলা থেকে না পড়লে পুরোটাই ফাঁকা, ছোটবেলাটা, শৈশব যেন কোথায় হারিয়ে যায়। ঠিক তারপরেই মনে হলো অপূর্ব দত্তও যেন অনেকখানিক তার পরিপূরক। কিন্তু যখন মৌ এই বইটা আমার হাতে দিল এবং এই বইটা একটার পর একটা ছড়া পড়ছি, আমার কাব্যাঙ্গনের সমস্ত শিল্পী বন্ধুরাও পড়ছে, অবাক হয়ে যাচ্ছি যে একটা মানুষের মধ্যে কতখানি গুণ থাকলে, কতখানি শিক্ষা থাকলে এত সুন্দর সুন্দর ছড়া সাদা কাগজের ওপরে একটু একটু কালির ছটার মধ্যে দিয়ে ফুটে ওঠে। সেরকমই একজন মানুষ কবি জীবন গুহ। তার অনেক কবিতা, অনেক ছড়া আমরা আজকে পড়লাম। শেষ বেলায় আমি চেষ্টা করছি একটা ছড়া একটু দেখে দেখেই বলবো, আজকে আমি স্মৃতি থেকে বলতে পারছি না। নিয়ম মতো আহার। আকশি দিয়ে বকশি মশাই আম পেড়েছেন বলে সেই ছুতোতে বউকে নিয়ে জামাই গেলেন চলে। জামাই তাহার পাখির আহার করে থাকেন রোজ, খারাপ হবে খেলে নাকি বকশি বাড়ির ভোজ। বকশি গিন্নি কম রাধেননি মাছ মাংসে ঘিয়ে, বড় হয়ে জামাই এসব চেখেই দেখেননি। বাধ্য হয়ে খাদ্য নিয়ে রাগটি তাহার কাটান, বকশি মশাই ছেলেকে তার জামাই আনতে পাঠান। অনেক কষ্ট, সময় নষ্ট, শেষে এলেন জামাই। এদিক থেকে শ্যালকটি যে অফিস হলো কামাই। ক্লান্ত জামাই শান্ত হয়ে বসেন পিঁড়ি চেপে, আহার করেন নিয়ম মতো থানকুনিয়ার পেঁপে। সত্যি এত সুন্দর ছড়ার জাদু, আর আমরা কাব্যাঙ্গনের শিল্পী বন্ধুরা সবাই পড়ে বা বলে মুগ্ধ। বাবার কথা বলতে গেলে বারে বারেই তো অভিনয় জগতের কথা মনে পড়ে। তো বাবার এমন হতো ওদের দীর্ঘদিন ধরে বাবা চাকরি জায়গা থেকে একটু ছুটি নিয়ে বাবা চলে যেতেন
অনেকটা দূরে, কখনো রাজস্থান, কখনো দিল্লি, কখনো তারও দূরে। দার্জিলিং তো হামেশাই, মানে পাশের বাড়ি যাওয়ার মতো দার্জিলিং যেতেন উত্তম কুমার, বিশেষ করে যখন বেঁচে ছিলেন সেই সময়গুলো। তো সেই সময় বাবাকে খুব মিস করতাম। আর তখন কিন্তু টেলিফোনের এইরকম তো বা মুঠোফোন, সেলফোন এগুলো কিচ্ছু ছিল না। বাবার সঙ্গে কথা বলার জন্য আমাদের বাড়িতেও টেলিফোন ছিল না, আমাদের পাশে একজনের বাড়ি টেলিফোন ছিল। তখন আমরা একদম ছোট ছোট, আমরা 3 ভাই বোন জানতে চাইতাম যে কবে আমার বাবা ফোন করবে। ট্রাঙ্ক কল বুক করে তখন ফোন করা হতো, মানে টাইমটা আগে থেকে জানা যেত কখন সে ফোনটা আসবে। মায়ের সাথে সাথে আমরা, এমনও হয়েছে যে আমরা স্কুল টুল যাইনি, গিয়ে বসে থাকতাম বাবার সঙ্গে কথা বলবো বলে। ওপার থেকে বাবার একটা ক্ষীণ শব্দ মাঝে মাঝে কথা বলতে বলতে কেটে যেত, সে যে কি আনন্দ ছিল। আর বাবা বাইরে যখন যেতেন না, আমাদের মাঝে মাঝে চিঠি লিখতেন, সেই চিঠিগুলো আমরা যত্নে বারে বারে পড়তাম। সেই সময়গুলো না আমাদের কাছে খুব অমূল্য সময়। এখনকার যে বাবা মারা বলেন যে আমরা খুব ব্যস্ত, ছেলে মেয়েকে সময় দিতে পারি না, আমার বাবা তো ভয়ঙ্কর ব্যস্ত ছিলেন, চাকরি করতেন, তারপরে নিজে লেখালেখি করতেন, মানে শুটিং করতেন, সব মিলিয়েই বাবা এত ব্যস্ত ছিলেন, কিন্তু তার মধ্যেও আমাদের অসম্ভব ভালো সময়গুলো দিতেন, এবং সেই সময়গুলো আমাদের কাছে অমূল্য হয়ে আছে। সেই সময়ের গল্প আপনাদের সঙ্গে করছিলাম, কিন্তু এখন মনে হলো যে বাবার সঙ্গে একজন মানুষ যিনি খুব বেশি করে জানতেন। বাবার লেখা একটি ছবি, একটি গল্প ইন্ডিয়া গভর্নমেন্ট করেছিলেন, তো ফিল্ম ডিভিশন, সেখানে উনি অভিনয় করেছিলেন। অসাধারণ অভিনেতা তিনি, আমরা সবাই তাকে চিনি, পার্থসারথী দেব। তিনি বলেছেন যে বাবার সঙ্গে তার প্রথম আলাপ এবং কিভাবে বাবাকে তিনি দেখেছেন তার অনুভূতিতে, সেটা। জীবন কৃষ্ণ গুহ নামটা বললে পরেই একটা হাসি মুখ চোখের সামনে ভেসে আসে। জীবনদাকে চিনি আমি দীর্ঘ 30 বছর মতো হবে। প্রথমে কেমন আছো, বা দাদা ভালো আছে, তুমি কেমন দাদা আছো, তো এইসব ছিল। পরে 94 সালে একটা দূরদর্শনের হিন্দি ছবির জন্য ওনার সঙ্গে পরিচয় হলো, সারে জাহাঁ সে আচ্ছা। সেটার সঙ্গে যুক্ত ছিলেন জীবনদা লেখক হিসাবে। অসামান্য একটি গল্প, আমি তার হিরো ছিলাম। কীর্তি দত্ত ছিলেন, জয়া বদলানি ছিল, কল্যাণদা ছিলেন, কল্যাণ চ্যাটার্জি, আর প্রথম ওই ছবিতে দেখা যায় প্রিয়া কারফাকে। এবার সেই ছবিটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামীর 3টে ধাপ, মানে 25, 50, 75, এবং জীবনদা সেইটা লিখেছিলেন নিজের জীবন দিয়ে, নিজের ভাবনা দিয়ে, নিজের আদর্শ দিয়ে, যেটা দেখলে পরে অনুপ্রাণিত হবে। সেটা হিন্দিতে কাজটা হয়েছিল দিল্লি দূরদর্শনের জন্য, মানে ন্যাশনাল চ্যানেলের জন্য কমিশন প্রোগ্রাম, এবং কাজ করেছিলাম, মোহিত হয়েছিলাম, এবং জীবনদাকে পেয়েছিলাম এক, মানে বড়দের যেরকম হওয়া উচিত সেই রকম ব্যবহার, সেই রকমভাবে। এছাড়া জীবনদার সঙ্গে অনেক রকম আলোচনা হতো, তাতে তার কাজকর্ম এবং তার ভাবনা সবটাই বেরিয়ে আসতো। জীবনদার সম্পর্কে বলতে গেলে অনেক কথা বলতে হবে। ছোটোবেলা থেকে জীবনদার অভিনয় দেখেছি, বিশেষ করে আমাদের মহানায়কের সঙ্গে তো প্রচুর ছবি, এছাড়া সৌমিত্রদার সঙ্গে প্রচুর, এবং সেইটা দেখতে গিয়ে একটা মনে হয় যে অভিনয় করছেন না, মনে হচ্ছে জ্যান্ত হয়ে উঠেছেন, মানে একটা চরিত্র, মানে একটা মানুষ কথা বলছে খুব সাধারণভাবে, এবং সেইটা নিয়ে আমার খুব ভালো লাগতো। আর ওনার ওই চাপ দাঁড়িয়ে আর হাসিটা, কখনো লেঠেল, কখনো কোনো জমিদার বাড়িতে সবার সঙ্গে সভাসদ হয়ে আছেন, কিংবা নানা রকম চরিত্রে নানা রকমভাবে আমাদের জীবন কৃষ্ণদাকে পেয়েছে, মানে জীবনদাকে। আচানক যখন শুনলাম যে জীবনদা নেই, তখন না মনে হলো এটা কি হলো, ওই হাসি মুখটা দেখতে পাবো না। সত্যি মাঝে মাঝে না জীবনদার মতো মানুষকে এই কঠিন সময়েতে
ওই হাসিটা দেখবার জন্য মনটা চঞ্চল করে। জীবনটা যেখানেই থাকুন, ভালো থাকুন, আমাদেরকে ভালো রাখুন এবং উনি শান্তিতে থাকুন। সবাই একসঙ্গে আমার বাবাকে শ্রদ্ধা জানানোর জন্য একটা সন্ধে তারা এইভাবে ব্যয় করেন, আমি সত্যিই, আমরা পরিবারের পক্ষ থেকে তাদের অন্তরের কৃতজ্ঞতা জানাই যে তারা এভাবে 3 বছর তো হয়েই গেল আমাদের পাশে রয়েছেন। আশা করি এরপরেও আমাদের সঙ্গে থাকবেন তারা ঠিক এইভাবেই। আর আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা এজন্য যে প্রতি বছর বাবার জন্মদিনটা প্রচুর ভিউয়ার্স, প্রচুর মানুষজন আমার বাবার জন্মদিনটা দেখেন এবং আমাদের বলেন যে আপনাদের ভালো লাগে আমরা এইভাবে আপনাদের কাছে আসি বলে। তাই আশীর্বাদ করবেন যতদিন আমরা শক্ত সমর্থ থাকি, আমরা সুস্থ থাকি, যতদিন আমরা যাতে এভাবে আপনাদের কাছে বাবার জন্মদিন পৌঁছে দিতে পারি। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এবছরটা একটু কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা, কিন্তু 2020 থেকে তো বেশ ভালো। তাই 2020 সেই দিনগুলো যেন ফিরে না আসে। একটু সাবধানতা অবলম্বন করা আর ভালো থাকার একটা শপথ নেওয়া। খুব ভালো থাকবেন। নমস্কার।